বাংলাদেশের যত মিডিয়া আছে এন্ড যত গণমাধ্যম আছে কিভাবে শেখ হাসিনার উপনাম হয়েছিল এ নিয়ে আজকের প্রতিবেদন এন্ড আজকের ভিডিওটা ওরা কি আজকের ভিডিও ডাইরেকশন দিচ্ছি আমাদের এনা চৌধুরী স্যারের একটা ইউটিউব চ্যানেল থেকে। সো এনা চৌধুরীর ভিডিও তো বিস্তারিত জানি, চলো আমরা দেখে আসি আমাদের শেখ হাসিনার কুকীর্তি ধরতে পারো বা সুকীর্তি যেটা আমাদের আপনি ধরতে পারো। তো যার জন্য যেটা ভাই এটা আমি পার্সোনালি বলতে চাই না, সো বেশি ধরতে চাই না, চলো আমরা দেখে আসি এনা চৌধুরী ভাই স্যার এভরিথিং ইউটিউবার ইনফ্লুয়েন্সার ভিডিওটা দেখেছি। আই থিঙ্ক বুঝতে পারছো। সো লেটস স্টার্ট। গো। 2022 সালের ফেব্রুয়ারির 1 তারিখ মায়ানমারের সামরিক জান্তা সরকার ক্ষমতা দখলের পরে প্রথম যেই কাজটা করে, সব টিভি আর রেডিও স্টেশন তারা দখল করে নেয় এবং ইন্টারনেট সংযোগ কেটে দেয়। বাংলাদেশের সাথে কি এখানে কোনো মিল আপনি খুঁজে পাইতেছেন? বিশ্বের অসংখ্য স্বৈরাচারী সরকারের উদাহরণ আপনাদের সামনে তুলে ধরা যাবে, যেখানে তাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তারা মনে করেছিল গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা। নির্দিষ্ট কিছু চ্যানেল বাদে আমাদের গণমাধ্যম কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার আমলে অনেকটাই চুপ ছিল। আমাদের বৈদেশিক ঋণের পরিমাণ প্রচন্ড বাড়ছে, বাণিজ্য ঘাটতি প্রায় 267.95 বিলিয়ন টাকায় পৌঁছাইছে। আয়না ঘরের কথা এখন মাত্র আমরা জানতে পারতেছি। সাগর রুনির কেস, তনুর কেস, সাইম সোভান আনবীরের কেস, এই ধরনের নিউজগুলোর সার্কুলেশন শুধুমাত্র সোশ্যাল মিডিয়া পর্যন্তই থাকে। টিভিতে আমরা ততটা ফোকাস এটার দেখি নাই এতদিন। 15 বছরের স্বৈরাচারী আমলে শেখ হাসিনা খুবই নিপুণভাবে গণমাধ্যমকে ম্যানিপুলেট করছে, এইটাকে সাপ্রেস বা দমন করছে। কিন্তু এরই মধ্যে যমুনা টিভি কিভাবে নিজেদেরকে আলাদা করে সরকারের বিপক্ষে প্রচার চালায় যাইতে পারছিল, এই কাহিনী সহ হাসিনার স্বৈরাচারী প্লেবুকের 7টা পিলারের একটা গণমাধ্যম বা ম্যাস মিডিয়াকে নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। গণমাধ্যম সোশ্যাল মিডিয়া হোক, বিরুদ্ধ মতকে দমন করার জন্য শেখ হাসিনার সরকার অনেকগুলা বিতর্কিত আইন পাশ করে। রিপোর্টার্স উইদাউট বর্ডারের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2022-এ 180টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 162তম। ও মাই গড ভাই, তার ভিডিও আমি জানি না কতটুকু সে রিসার্চ করে বাট তার ভিডিও দেখলে মনে হয় না যে বাংলাদেশ কতটা উন্নত হয়েছে অ্যান্ড শেখ হাসিনা কতটা বাংলাদেশের মানুষকে জুলুম করছে অ্যান্ড কতটা বাংলাদেশকে নির্যাতন করছে অ্যান্ড শোষণ করছে। তার ভিডিও দেখলে বোঝা যায় ভাই। সো দেখি আমরা সামনে আর কি বলে। 2006 সালে পাশ হয়েছিল একটা অ্যাক্ট, যার নাম ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট। এই একটা অলরেডি অনেক কন্ট্রোভার্সিয়াল ছিল, কিন্তু 2013 সালে এখানে একটা সংশোধন আনা হয়। বলা হয় কোন রকম ওয়ারেন্ট ছাড়াই পুলিশ গ্রেফতার করতে পারবে। এই আইন দিয়ে কিন্তু নাসির উদ্দিন এলানকে গ্রেফতার করা হয়। কেন? কারণ তারা হেফাজতে ইসলামের ঢাকা মার্চে মারা যাওয়ার সংখ্যা বাড়ায় নাকি বলছিল। তাইলে বুঝেন শেখ হাসিনার প্রাইম টাইমে তার এগেইনস্টে কথা বলা মিডিয়ার জন্য কতটা কঠিন ছিল। একই বছর আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে ডিটেইন করা হয়। শেখ হাসিনা ক্ষমতায় আসার 3 বছরের মধ্যে এই একজন জার্নালিস্টের এগেইনস্টে 74টা কেস ফাইল করা হয়। এমনকি ওর বিরুদ্ধে করা কয়েকটা কেস যখন ফাইল হয় তখন উনি ছিলেন পুলিশ কাস্টডিতে। এই 57 ধারা কিন্তু বাংলাদেশের ইতিহাসের আরেক কালা কানুন। তেমনি ভাবে 2018 সালের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা ডিজিটাল নিরাপত্তা আইন শেখ হাসিনার অস্ত্র ভান্ডারে আরেকটা অস্ত্র হয়ে ওঠে। 2023-এর অগস্ট মাসে ইউএস স্টেট ডিপার্টমেন্ট এই বিবৃতি দেয়, ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ড্রাকোনিয়ান লস ফর জার্নালিস্টস। এই আইন কিন্তু আসলে 57 ধারা নিয়ে যে কন্ট্রোভার্সিটা হয়েছিল সেইটা দূর করতে, কিন্তু এইটারই 25 নাম্বার ধারায় বলা হইতো অফেন্সিভ, ফলস কিংবা থ্রেটেনিং ইনফরমেশন, যেটা দেশের ইমেজের জন্য ক্ষতি হইতে পারে, এরকম কোনো কিছু বলা যাবে না, এটাকে ক্রিমিনালাইজ করা হইলো। কিন্তু এই যে টার্মগুলা, এগুলার কোনো সংজ্ঞায়ন নাই, কিন্তু এই জন্য সরকার এইগুলার যেমন ইচ্ছা সামনে ব্যবহার করছে। 8 নম্বর সেকশনের আন্ডারে ডিরেক্টর জেনারেল অফ ডিজিটাল সিকিউরিটি এজেন্সিরে এই পাওয়ারটা দেওয়া হইলো, ডিজিটাল সিকিউরিটিকে হুমকি দেয় এইরকম কোনো লেখা বা নিউজ তারা চাইলে রিমুভ করে দিতে পারবে। আবারও বলি, এটার কোনো ডেফিনেশন নাই যে ডিজিটাল সিকিউরিটির জন্য থ্রেট কোনটা, হুমকি কোনটা, এটার কোনো সংজ্ঞা নাই। ইনিশিয়ালি শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধেও যদি কোনো কথা বলা হইতো, সেটা মিনিমাম অফেন্স হিসেবে ট্রিট করা হইতো। এন্ড প্রমাণ হইলে এই আইনে মিনিমাম অফেন্সেরই সাজা হইতেছে 7 বছর। চিন্তা করেন, জাস্ট শেখ মুজিবুর রহমানের এগেইনস্টে আপনি কথা বলবেন, মিনিমাম আপনার 7 বছর জেল হয়ে যাবে। এই রকম কালা কানুন বানায় রাখছিল শেখ হাসিনার সরকার। গণমাধ্যম আর সোশ্যাল মিডিয়াকে নিজের আয়ত্ত
আয়ত্তে নিয়ন্ত্রণ করার জন্য। সেই সময়ের আইনমন্ত্রী আনিসুল হক সংসদে বলছিলেন এই আইনের আওতায় 7,001টা কেস ফাইল হয়েছে জাস্ট 2022 সালের জানুয়ারি মাসেই। তার মধ্যে মাত্র 2% কেস কোর্ট পর্যন্ত যায়। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর রিপোর্টে বলা হয় এই কেসগুলোর মধ্যে 1109টা কেস ছিল জাস্ট ফেসবুক থেকে। এই আইন আসার পর থেকে গড়ে প্রতি সপ্তাহে একটা করে কেস ফাইল করছে আওয়ামী লীগের লোকজন। যেই কথাটা বলছেন ডক্টর আলী রিয়াজ, ইলিনয় স্টেট ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর। 2021 সালের 25শে ফেব্রুয়ারি মুশতাক আহমেদ পুলিশি হেফাজতে মারা গেলেন। তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছিল এই ডিজিটাল নিরাপত্তা আইনের আন্ডারে। 2021 সালের নভেম্বরে সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে এই কেস আনা হয় যে রুলিং পার্টির লিডারদের এগেইনস্টে সে কথা বলছে। এইটাই ছিল শেখ হাসিনার আমলে গণমাধ্যমের অবস্থা। ইভেন গণমাধ্যমও বাদ দেন, ফেসবুকের পোস্টের কারণে মানুষকে জেলে ভরা হইতেছিল। একটা ফেসবুক পোস্টে আপনি কোন ওয়ার্ডে কথা বলবেন সেইটা বলার আগে আপনাকে 100 বার চিন্তা করতে হইতো। এইরকম একটা ড্রাকোনিয়ান রুলের মধ্য থেকে আমরা এখন বের হয়ে আসছি। এখন এইখানে একটা গল্প আছে। এইবারের ছাত্র আন্দোলনে সবচেয়ে সেলিব্রেটেড টিভি চ্যানেল কোনটা আপনি বলেন? যমুনা টেলিভিশন। একদিকে বিটিভি, সময় টিভি, 71 টিভির মতন চ্যানেল যেখানে সরকারের প্রোপাগান্ডা প্রচারে ব্যস্ত ছিল, সেইখানে যমুনা টিভি একদম চাছা ছোলা ভাবে আন্দোলনের খবর, মানুষ মারা যাওয়ার খবর এইগুলা প্রচার করতেছিল। এন্ড তারা সেলিব্রেটেডও হয়েছে সেইভাবে। যমুনা টিভির কোনো সাংবাদিকরে পাইলে ছাত্ররা মাথায় তুলে নাচতেছিল। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে, অন্যান্য চ্যানেল যেখানে চুপ ছিল সেখানে যমুনা টিভি এরকম বিপরীত একটা অবস্থানে কিভাবে যাইতে পারলো? সময় টিভি যে সরকারের পক্ষে ছাড়া বিপক্ষে কথা বলে না, এটার এক্সাম্পল আপনারা অলরেডি জানেন। ইভেন আল জাজিরার অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন যখন পাবলিশড হয়েছিল, যে ভিডিও পুরোপুরি শেখ হাসিনার এগেইনস্টে ছিল, সেই আমলেই তখন সময় টিভি আল জাজিরার এগেইনস্টেও কথা বলছিল। এন্ড ছাত্র আন্দোলনের সময় আপনারা তো দেখছেন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মালিককে আপনি দেখেন, বিগসিমকো। বিগসিমকোর মালিককে সালমান এফ রহমান। আর কিছু কি বলা লাগবে? উনি যখন নৌকা থেকে ক্লিন শেভড অবস্থায় ধরা খাইছে, ওই দিনের মতন বিনোদন ফেসবুকের মানুষজন মনে হয় এর আগে খুব কমই দেখছে। নিউজ 24 এর ওনার হচ্ছে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ। এইটা কিন্তু হইতেছে বসুন্ধরা গ্রুপের একটা সাবসিডিয়ারি। আর বসুন্ধরা গ্রুপের মালিক হইতেছে আহমেদ আকবর সোবহান, যার ছেলেই হচ্ছে সায়েম সোবহান আনভীর, যে বর্তমানে বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। এই বসুন্ধরা গ্রুপ যে শেখ হাসিনার কতটা কাছের ছিল এটা আপনারা সবাই জানেন। মুনিয়া কেস ছিল এই সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ছড়াইছিল এই কেসটা, কিন্তু 2022 সালে তাকে এই কেস থেকে বেকসুর খালাস দেওয়া হয়। 2022 এই একই টাইমে আহমেদ আকবর সোবহান এই ঘোষণা দিছিলেন, বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। এই সায়েম সোবহান আনভীর যে একজন বলাৎকারী, যার নামে একাধিক দুর্নীতির মামলা আছে, সে কিন্তু আবার বাইতুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির চিফ অ্যাডভাইজার ছিল। সো এই হচ্ছে বাংলাদেশের মিডিয়াগুলোর অবস্থা। এখন যমুনা টিভি কিভাবে ডিফারেন্ট হইলো? দেখেন, যমুনা টিভি তো হইতেছে যমুনা গ্রুপের, আর যমুনা গ্রুপের বর্তমানে মাথা হইতেছেন সালমা ইসলাম, যিনি প্রয়াত নুরুল ইসলাম বাবুলের ওয়াইফ। এন্ড উনি জাতীয় পার্টির সদস্য। 2018-তে যখন নির্বাচন হয়েছিল, উনি এই নির্বাচনটা বয়কট করছিলেন। ঢাকা 1-এর সেই নির্বাচনে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত নাকি এই সালমা ইসলামী আগায়া ছিলেন, কিন্তু একদম শেষ মুহূর্তে খবর আসে এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জিতছে। সেই প্রার্থী কে ছিল জানেন? সালমান এফ রহমান। একই আসনে নির্বাচনের 2 দিন আগে নির্বাচন কমিশন বিএনপির ক্যান্ডিডেট আবু আশফাকের ক্যান্ডিডেসি ক্যান্সেল করে দেয়, যে কারণে বিএনপিও এখানে সালমা ইসলামকেই সাপোর্ট দিতেছিল। সব মিলায় আসলে সালমা ইসলামই জিততে যাইতেছিল, কিন্তু পরে সালমান এফ রহমানকে জিতে দেওয়া হয়। এন্ড দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট, যমুনা গ্রুপ সরকারের বিরুদ্ধে চলে যায়। যুগান্তর পত্রিকাটাও কিন্তু এই যমুনা গ্রুপেরই। আর যমুনা গ্রুপ আর বসুন্ধরা গ্রুপের মধ্যে যে ঝগড়াটা চলে, এইটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়িক লড়াই, বা এইটাকে আপনারা একটা গ্রেট কার্টেল ডিসপিউট হিসেবেও চিন্তা করতে পারেন। একদিকে বসুন্ধরা সিটি দাঁড় করাইলে অন্যদিকে দাঁড় হয়ে যায় যমুনা ফিউচার পার্ক। এই যমুনা ফিউচার পার্ক আবার বসুন্ধরার আবাসিক এলাকার পাশেই। যারা ওইদিকে নিয়মিত আসা যাওয়া করেন তারা জানেন যমুনা ফিউচার পার্কের বাম দিকে একটা ছোট গেট করে দেওয়া হয়েছিল, যাতে করে কি এনএসইউ আইইউবির যে স্টুডেন্টরা আছে কিংবা বসুন্ধরার ভিতর থেকে যে মানুষগুলো আসতেছে, ওরা সহজে এই ছোট গেটটা দিয়ে ভিতরে ঢুকে যেতে পারে। পরে খুব সম্ভবত, আমি যতদূর জানি, বসুন্ধরা গ্রুপের সাথে ঝামেলার কারণে এই ছোট গেটটাও বন্ধ করে দিতে হয়। এন্ড মানুষকে তখন একদম সামনে দিয়ে ঘুরে যমুনা ফিউচার পার্কে ঢুকতে হয়। এই রকম হচ্ছে ওদের ডাক উমরা সম্পর্ক। দুই গ্রুপের মধ্যে কয়েকদিন পর পরই মাইরপিট লাগে। এই 2023-এও লাগছিল। এর পাশাপাশি বিভিন্ন জায়গায় জমি অধিগ্রহণ সংক্রান্ত ঝামেলার কারণে গত কয়েক বছর ধরে সারা বাংলাদেশে
বসুন্ধরা গ্রুপ আর বেক্সিমকো একটা আনফেয়ার অ্যাডভান্টেজ পাইতেছিল, কারণ তারা আওয়ামী লীগের মদত পুষ্ট অ্যান্ড যমুনা টিভি এই সব কিছুর বাইরে হয়ে আসতে পারছে এবং তাদেরকে অনেক প্যারাও খাইতে হয়েছে। তবে তারপরেও ওরা এই আন্দোলনে ছাত্রদের পক্ষ ছাড়ে নাই। ওরা ভিডিওটা যদি সামারি করি, এতদিন পর্যন্ত শুধুমাত্র মিডিয়া কেন বলবেন, সোশ্যাল মিডিয়ার মানুষজন পর্যন্ত কোন একটা কথা ফেসবুকে পোস্ট করার আগে 100 বার চিন্তা করতো। এই স্বৈরাচারী সরকারের 57 ধারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বলেন, এইসবের মাধ্যমে তারা গণমাধ্যম এবং সাধারণ মানুষের মুখ বন্ধ করে রাখতো। জেল হাজত করার চাইতে মাথা নিচু করে একটা পুতুল সাজাই মানুষের জন্য তখন বেস্ট অপশন মনে হইতো। এন্ড সামনে অনেকটা দিন পর্যন্ত হয়তো এই জিনিসটা আর বাংলাদেশকে ফেস করতে হবে না। মানুষ অনেক ভালো ভালো কিছু নিউজ পাবে এন্ড আমরা আসলে মন খুলে কথা বলতে পারবো। তবে আবার যদি কোনো স্বৈরাচারী সরকার ক্ষমতায় চলে আসে, তাইলে গণমাধ্যম কিন্তু আবার আগের অবস্থাতেই ফেরত যাবে। এন্ড এইটাকে আটকানোই বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিদায় স্বৈরাচারের আজকের পর্ব আপনাকে চিনাইলো গণমাধ্যমকে কিভাবে স্বৈরাচার ব্যবহার করার মাধ্যমে নিজের কাজে লাগায় এন্ড কিভাবে পরবর্তীতেও কোনো স্বৈরাচারী সরকার আসলে প্রথমেই গণমাধ্যমকেই নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারে। আপনার যদি এই ধরনের কন্টেন্ট ভালো লাগে, আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। আমারটা সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। ও ভাই, এখন কথা বলা যাচ্ছে আমাদের এই মিডিয়াগুলো নিয়ে। হ্যাঁ, যমুনা টিভি আমি ভাবতাম যে সরকারের বিরুদ্ধে কথা বলে জনগণের পাশে থাকে। হ্যাঁ থাকছে, অবশ্যই থাকছে, বাট সে যে বিএনপি করে, তার ম্যানেজিং ডিরেক্টর যেটা বর্তমানে যে ম্যানেজিং ডিরেক্টর আছে সে বিএনপি সাপোর্টার, তো এই জন্য তো স্বাভাবিকই সরকার বিরুদ্ধে থাকবে। আর দ্বিতীয়ত হলো যে আমাদের সময় টিভি, তোমার একটা উইকিপিডিয়ার থেকে আমি নিউজ দেখছি যে উইকিপিডিয়ার থেকে নিউজ করা হয়েছে যে বাংলাদেশ সময় টিভি ফেক নিউজ প্রেজেন্ট করে, মানে ফেক নিউজটা তুলে ধরে। তো বুঝতে পারছো আমাদের সময় টিভি কিরকম। এন্ড তোমার বাতাবি লেবু টিভি তো বলা হলো, এটা বলতে চাই না, এটা অন্য লেভেলের। এই বর্তমানে যে টিভি নিউজ মধ্যে বর্তমানে আগিয়ে থাকে তোমার যমুনা টেলিভিশন এন্ড সময় টিভি, এই দুইটার মধ্যে কম্পেয়ার বেশি, অপশন বেশি হয়, আর দুটার মালিকই দুই দিকে কম্পেয়ার করে। সো বুঝতে পারছেন। তো আল্লাহ হাফিজ, বাই বাই, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এপিসোডে। সো এভাবে ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখেন এন্ড বাই বাই।